ইমরানের এঞ্জেল। লেখক মোহাম্মদ ইমরান। আমি ইমরান, তবে সাধারণ কোনো মানুষ নই, আমি জিন জাতির একজন। আমাদের এই রহস্যময় জগতের নিজস্ব কিছু নিয়ম আছে, আছে নিজস্ব আভিজাত্য। কিন্তু এই আভিজাত্য আর নিয়মের বেড়াজাল ছাপিয়ে আমি একজনকে ভালোবেসে ফেলেছি। সে আমাদের রাজ্যের রাজার পরম আদরের কন্যা, যার নাম দিয়েছি আমি এঞ্জেল। জিনদের রাজ্যে প্রেমের পথ খুব একটা সহজ নয়, বিশেষ করে যদি সেটি হয় কোনো রাজকুমারীর সাথে। তবে আশ্চর্যের বিষয় হল, ভালোবাসার কথাটি প্রথম সে-ই বলেছিল। সেই দিনটির কথা ভাবলে আজও আমার হৃদস্পন্দন বেড়ে যায়। সেদিন ছিল পূর্ণিমার মতো স্নিগ্ধ এক রাত। অ্যাঞ্জেল আমার সামনে এসে দাঁড়াল। তার চোখে মুখে এক অদ্ভুত জেদ আর মায়া। সে হুট করেই বলে বসল, চলো ইমরান, আজ আমরা একটু ঘুরতে যাই। এই রাজপ্রাসাদের দেয়ালগুলো আজ আমার কাছে খুব ছোট মনে হচ্ছে। আমি কিছুটা থতমত খেয়ে গেলাম। রাজার কানে এই খবর পৌঁছানো মানেই বড় বিপদ। আমি আমতা আমতা করে বললাম, এঞ্জেল, তুমি কি বুঝতে পারছ কি বলছ? আমি সাধারণ একজন, আর তুমি রাজকন্যা। আমি যে তোমার সাথে এভাবে মিশছি, এটা যদি তোমার বাবা জানতে পারেন, তবে তিনি আমায় ছাড়বেন না। ভীষণ বকবেন, হয়তো বড় কোনো শাস্তিও দেবেন। এঞ্জেল সামান্য হাসল। সেই হাসিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সে আমার হাত ছুঁয়ে বলল, বাবার কথা বাদ দাও তো। আমার বাবাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি শুধু আমার সাথে চলো। তার সেই মায়াবী অনুরোধ আর দুচোখের আকুতি আমি ফেরাতে পারলাম না। আমাদের রাজ্যের সীমানা পেরিয়ে আমরা পা বাড়ালাম এক অজানার উদ্দেশ্যে, যেখানে মেঘেদের আনাগোনা আর তারার আলো আমাদের পথপ্রদর্শক। আমি জানতাম এই যাত্রা হয়তো সহজ হবে না, তবুও এঞ্জেলের হাতের স্পর্শে সব ভয় যেন নিমিষেই মিলিয়ে গেল। আমরা হাঁটছিলাম। অ্যাঞ্জেল শক্ত করে আমার হাত ধরেছিল, যেন ছেড়ে দিলেই আমি কুয়াশার মতো মিলিয়ে যাব। কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছালাম আমাদের রাজ্যের সবচাইতে নির্জন আর মায়াবী এক জায়গায়, নীল ঝরনার ধার, যেখানে বাতাসের শব্দেও যেন সুর বাজে। এঞ্জেল ধীরলয়ে আমার কাঁধে মাথা রাখল। ঝরনার পানিতে চাঁদের আলোর প্রতিফলন পড়ে তার মুখটা আরও উজ্জ্বল দেখাচ্ছিল। আসলে ও তো সাধারণ কেউ নয়, ও ছিল এক অপূর্ব সুন্দরী পরী। রাজকন্যা হওয়ার আভিজাত্য আর পরীর অলৌকিক সৌন্দর্য মিলে তাকে যেন কোনো অপার্থিব রূপ দান করেছে। সে আমার কাঁধে মাথা রেখেই ফিসফিস করে বলতে শুরু করল মনের জমানো সব কথা। জানো ইমরান, এই বিশাল রাজ্যে কত শত জিন পরী আছে, কিন্তু তোমার মতো সহজ সরল কেউ নেই। আমি যখনই তোমার চোখের দিকে তাকাই, আমি নিজের রাজকীয় পরিচয় ভুলে যাই। আমি শুধু চাই আমাদের এই মুহূর্তটা যেন এখানেই থমকে থাকে। রাজপ্রাসাদের ঐশ্বর্য আমাকে টানে না, আমাকে টানে তোমার এই অকৃত্রিম ভালোবাসা। তার প্রতিটি কথা আমার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। আমি অনুভব করলাম, এক রাজকন্যার এই গভীর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কজনের হয়। আমি তার মাথায় হাত রাখলাম। ডানা দুটো সামান্য গুটিয়ে সে যখন পরম শান্তিতে আমার কাঁধে হেলান দিয়েছিল, তখন আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সব বিপদ একদিকে, আর তার এই বিশ্বাস একদিকে। কিন্তু মনের এক কোণে ভয়টা ঠিকই রয়ে গেল। একজন জিন আর একজন পরীর এই প্রেম কি আমাদের সমাজ সহজে মেনে নেবে, বিশেষ করে সে যখন স্বয়ং রাজার মেয়ে? ঘুরে ফিরে আমরা যখন যার যার ডেরায় ফিরলাম, তখন মনের ভেতর একটা প্রশান্তি থাকলেও ভয়টা কাটছিল না। ঘরে ঢোকা মাত্রই বাবা আমাকে আড়ালে ডেকে নিলেন। বাবার চোখে মুখে ছিল স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। বাবা গম্ভীর গলায় বললেন, ইমরান, তুই ইদানিং যা করছিস সেটা ঠিক হচ্ছে না। তুই হয়তো জানিস না তুই কার সাথে মিশছিস। অ্যাঞ্জেল আমাদের এই জিন রাজ্যের রাজার একমাত্র মেয়ে। রাজপরিবারের সাথে আমাদের মতো সাধারণ জিনদের মেলামেশা কোনোভাবেই নিরাপদ নয়। এর ফল খুব খারাপ হতে পারে। তুই তার সাথে চলাফেরা বন্ধ কর। বাবার কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম। মাকে পাশে পেয়ে ধীর গলায় বললাম, মা, আসলে আমি নিজে থেকে ওর কাছে যাই না। ও নিজেই আমাকে ডাকে। আমি যদি ওর ডাকে সাড়া না দিই, আর ও যদি রেগে গিয়ে রাজার কাছে কোনো নালিশ করে দেয়, তখন তো আমাদের বিপদ আরও বাড়বে। তাই এক প্রকার বাধ্য হয়েই আমাকে ওর সাথে থাকতে হয়। মা চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে রইলেন। কিন্তু সত্যটা হল, আমার মনের ভেতর তখন অন্য কথা চলছিল। আমি জানতাম আমি ভয়ের কারণে নয়, বরং তার ভালোবাসার টানেই সেখানে যাই। পরদিন আমি যখন নিজের কাজে ব্যস্ত, ঠিক তখনই আবার এঞ্জেলের আগমন। তার রাজকীয় ডানা জোড়া আজ যেন আরও বেশি ঝকমক করছিল। সে এসেই আমার সামনে দাঁড়াল।
আমি কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সে বলল, ইমরান, চলো আমার সাথে, খুব দরকারি একটা কাজ আছে। আমি আমতা আমতা করে বললাম, এঞ্জেল, আজ একটু সমস্যা। বাবা বলছিলেন। আমার কথা শেষ করতে দিল না সে। রাজকন্যার সেই চিরচেনা জেদ। সে হুট করে আমার হাতটা চেপে ধরল এবং একরকম টেনে নিয়ে যেতে লাগল। তার স্পর্শে যেন এক অদ্ভুত জাদু আছে, যার সামনে আমার সব যুক্তি হার মেনে যায়। সে আমাকে টেনে নিয়ে যেতে যেতে হাসিমুখে বলল, অজুহাত ছাড়ো তো। আজ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি তার পিছু পিছু ছুটতে লাগলাম, মনে মনে ভাবলাম, বিপদ যাই আসুক, এই হাতটা ছাড়া বোধহয় আর সম্ভব নয়। এঞ্জেল যখন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তার চোখে মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা আর উত্তেজনা। আমরা লোকালয় ছেড়ে অনেক দূরে এক কুয়াশা ঢাকা পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ালাম। এখানে বাতাস খুব ঠান্ডা, আর চারপাশটা নীলচে আলোয় ছেয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এঞ্জেল, এত তাড়াহুড়ো করে এখানে আসার কারণ কি? কোনো বিপদ হয়েছে? সে আমার দিকে ফিরে তাকাল। তার ডানাগুলো তখন মৃদু কাঁপছে। সে ধীর গলায় বলল, ইমরান, আজ আমাদের রাজ্যের সীমানায় বাবা এক বিশাল সভার আয়োজন করেছেন। সেখানে আমার বিয়ের ব্যাপারে কথা উঠবে। আর আমি জানি বাবা কোনো না কোনো রাজপুত্রের সাথে আমার বিয়ে ঠিক করে দেবেন। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হল। আমি ম্লান স্বরে বললাম, তাহলে আমি কি করতে পারি? আমি তো সামান্য একজন জিন। রাজার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কি আমার আছে? এঞ্জেল হঠাৎ আমার দুই হাত শক্ত করে ধরল। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সে বলল, আছে ইমরান, যদি তুমি সাহস করো। আমি তোমাকে রাজকন্যা হিসেবে নয়, একজন সাধারণ পরী হিসেবে ভালোবেসেছি। আমি চাই তুমি আমাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও, যেখানে কোনো রাজা নেই, কোনো বিভেদ নেই। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। একদিকে আমার পরিবার, আমার বাবা মায়ের নিরাপত্তা, অন্যদিকে আমার জীবনের একমাত্র ভালোবাসা। আমি যদি রাজকন্যাকে নিয়ে পালিয়ে যাই, তবে রাজা পুরো রাজ্যে আগুন জ্বালিয়ে দেবেন। ঠিক তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে একটা খসখস শব্দ হল। আমি সতর্ক হয়ে তাকালাম। রাজপ্রাসাদের কিছু প্রহরী কি আমাদের পিছু নিয়েছে, নাকি বিপদ অন্য কোনো দিক থেকে আসছে? অ্যাঞ্জেল আমার হাত আরও শক্ত করে আঁকড়ে ধরল। তার ভয়াতুর কণ্ঠস্বর আমার কানে ভেসে এল, ইমরান, ওরা বোধহয় চলে এসেছে। এখন আমাদের হাতে সময় খুব কম। তুমি কি আমার সাথে আসবে, নাকি আমাকে একাই এই নিষ্ঠুর নিয়তির হাতে ছেড়ে দেবে? আমি এঞ্জেলের চোখের দিকে তাকালাম। সেখানে ছিল অগাধ বিশ্বাস। আমি জানতাম এই এক মুহূর্তের সিদ্ধান্তই বদলে দেবে আমাদের দুজনের ভবিষ্যৎ। প্রহরীদের পদধ্বনি ক্রমে এগিয়ে আসছে দেখে আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। আমি এঞ্জেলের দিকে তাকিয়ে তার চোখের সেই আকুতি উপেক্ষা করতে পারলাম না। এক মুহূর্তের জন্য বাবার চিন্তিত মুখটা মনে পড়ল, কিন্তু এঞ্জেলের হাত ছাড়া শক্তি আমার ছিল না। আমি এঞ্জেলের হাত শক্ত করে ধরে বললাম, আমি তোমার সাথেই আছি। চলো। আমরা আমাদের জাদুকরী শক্তি ব্যবহার করে দ্রুত সেই পাহাড়ের এক অন্ধকার গুহার ভেতর দিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার চেষ্টা করলাম। আমাদের জিনজাতির একটা বিশেষ ক্ষমতা আছে, আমরা বাতাসের সাথে মিশে যেতে পারি। কিন্তু এঞ্জেল যেহেতু পরী, ওর ডানার উজ্জ্বল আভা অন্ধকারেও সব প্রকাশ করে দিচ্ছিল। আমরা যখন বনের একদম শেষ প্রান্তে পৌঁছালাম, তখন হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালেন স্বয়ং প্রধান সেনাপতি। তার হাতে জ্বলন্ত আগুনের তলোয়ার। তিনি গর্জে উঠে বললেন, ইমরান, রাজকন্যার হাত ছাড়ো। তুমি জানো না তুমি কত বড় অপরাধ করছ। রাজার আদেশ অমান্য করার শাস্তি মৃত্যু। এঞ্জেল আমার সামনে এসে দাঁড়িয়ে ডানা মেলে ধরল। তার কণ্ঠে রাজকীয় তেজ ফিরে এল। সে বলল, সেনাপতি, পিছিয়ে যান। আমি নিজের ইচ্ছায় ইমরানের সাথে যাচ্ছি। আমার বাবা যদি আমাকে ভালোবাসেন, তবে তিনি আমার সুখ কেড়ে নেবেন না। সেনাপতি কিছুটা থমকে গেলেন, কিন্তু পরক্ষণেই একদল সশস্ত্র প্রহরী আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলল। পালানোর আর কোনো পথ খোলা নেই। এঞ্জেল আমার কানের কাছে ফিসফিস করে বলল, ইমরান, ভয় পেও না। আমার জাদুর শক্তি আর তোমার সাহস এক হলে আমরা ঠিক বেরিয়ে যাব। আমি বুঝতে পারলাম, আজ কেবল ভালোবাসার গল্প নয়, শুরু হতে যাচ্ছে এক মহাযুদ্ধের ইতিহাস। আমি আমার ভেতরকার শক্তি সঞ্চয় করে মেঘের গর্জনের মতো এক চিৎকার দিলাম। বনের চারপাশের ধুলো আর বাতাস ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল।
আমরা লড়াই করব নিজেদের জন্য, আমাদের ভালোবাসার জন্য। গল্পের এই মোড়ে দাঁড়িয়ে আমি জানতাম, এরপর যা হবে তা হয়তো পুরো জিন ও পরী রাজ্যের চিরচেনা নিয়ম বদলে দেবে। সেনাপতির আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে আমি নিজেকে সামলাতে পারিনি। প্রচণ্ড শক্তিতে একটা প্রাচীন গাছের ওপর গিয়ে আছড়ে পড়লাম। চোখের সামনে চারপাশটা ঝাপসা হয়ে এল, কেবল শেষবারের মতো কানে এল এঞ্জেলের আর্তচিৎকার। তারপর সব অন্ধকার। কতক্ষণ বা কতদিন পর জ্ঞান ফিরেছিল জানি না। যখন চোখ মেললাম, দেখলাম আমার হাত পা ভারী লোহার শিকলে বাঁধা। আমি কোনো সাধারণ জায়গায় নেই, দাঁড়িয়ে আছি জিন রাজ্যের সেই বিশাল রাজদরবারে। সামনে সিংহাসনে বসে আছেন রাজা, তার চোখে আগুনের মতো ক্রোধ। পাশে এঞ্জেলকে দেখা যাচ্ছে না, হয়তো তাকে বন্দি করে রাখা হয়েছে প্রাসাদের অন্য কোনো কক্ষে। রাজা গম্ভীর স্বরে গর্জে উঠলেন, ইমরান, তুই সামান্য এক নিচু জাতের জিন হয়ে রাজকন্যার গায়ে হাত দেওয়ার সাহস করেছিস? সেনাপতিকে আক্রমণ করেছিস? তোর এই ধৃষ্টতার শাস্তি কেবল মৃত্যু হতে পারত, কিন্তু আমার মেয়ের চোখের জলের দিকে তাকিয়ে তোকে আমি তিলে তিলে শেষ হওয়ার সুযোগ দেব। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু যন্ত্রণায় গলা দিয়ে কোনো শব্দ বের হল না। রাজা তাঁর দণ্ড উঁচিয়ে ঘোষণা করলেন, আজ থেকে এই অপরাধীকে আমাদের রাজ্যের অন্ধকার পাতালপুরীতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। সূর্যালোক বা চাঁদের আলো কোনোটাই যেন ওর চোখে আর কোনোদিন না পড়ে। প্রহরীরা নির্দয়ভাবে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল কারাদণ্ডের দিকে। পাথুরে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে চারপাশটা ক্রমেই অন্ধকার হয়ে আসছিল। ভারী লোহার দরজাটা যখন সজোরে বন্ধ হল, তখন সেই শব্দটা আমার কানে যমদূতের বার্তার মতো শোনাল। স্যাঁতসেঁতে কালকুঠুরির এক কোণে আমি পড়ে রইলাম। আমার শরীরের যন্ত্রণার চেয়েও মনের যন্ত্রণা তখন অনেক বেশি। আমি জানি না এঞ্জেল কোথায় আছে, সে কি আমাকে ভুলে যাবে, নাকি এই অন্ধকার দেয়াল ভেদ করে আমাদের ভালোবাসা আবার কোনো নতুন পথ খুঁজে পাবে। দেয়ালের ছোট একটা ছিদ্র দিয়ে এক বিন্দু আলো আসারও উপায় নেই। আমি শুধু মনে মনে বললাম, এঞ্জেল, আমি বেঁচে থাকব। তোমার দেওয়া সেই ভালোবাসার স্মৃতিটুকুকে সম্বল করেই আমি এই অন্ধকার কাটিয়ে দেব। কারাদণ্ডের সেই নিচ্ছিদ্র অন্ধকার থেকে যখন প্রহরীরা আমাকে বের করল, আমি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। লোহার শিকলগুলো খুলে তারা আমাকে রাজদরবারে নিয়ে গেল। সেখানে রাজার মুখটা ছিল পাথরের মতো শক্ত, কিন্তু তার চোখের কোণে এক চিলতে অসহায়ত্ব ছিল। রাজা আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, শোন ইমরান, প্রহরীরা বলেছিল তুই আমার রাজ্যের লোককে আক্রমণ করতে চেয়েছিস, কিন্তু এঞ্জেল আমার পা ধরে কান্নাকাটি করেছে। ও বলেছে তুই নির্দোষ। ওর ওই অনুরোধ আর চোখের জলের জন্য আজ তোকে আমি প্রাণভিক্ষা দিলাম। তোকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু একটা কথা মনে রাখিস, আজকের পর যদি তোকে কোনোদিন আমার মেয়ের ধারে কাছে বা এই রাজপ্রাসাদের সীমানায় দেখি, তবে যমরাজও তোকে বাঁচাতে পারবে না। আমি কোনো কথা না বলে মাথা নিচু করে রাজদরবার থেকে বেরিয়ে এলাম। বাড়িতে পা দিতেই বাবা আর মা জড়িয়ে ধরলেন। বাবা রাগী গলায় বললেন, তোকে হাজারবার বারণ করেছিলাম এই আগুনের সাথে খেলতে। তুই কথা শুনলি না, নিজের জীবনটা প্রায় শেষ করে ফেলেছিলি। বাড়ির পরিবেশটা আমার কাছে কেমন দমবন্ধ লাগছিল। বাবা মায়ের দুশ্চিন্তা মাখানো মুখগুলো আর সইতে পারছিলাম না। মনটা ছটফট করছিল এঞ্জেলের জন্য। আমি ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সেই গভীর জঙ্গলে, যেখানে মানুষের বা সাধারণ জিনের পা পড়ে না। নির্জন অরণ্যের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখলাম। আজ কোনো এঞ্জেল আমার হাত ধরে নেই, নেই কোনো পরীর ডানার ঝিলিক। বুক ফেটে কান্না আসছিল আমার। মনে হচ্ছিল রাজার ওই বন্দিশালাই ভালো ছিল, অন্তত এঞ্জেলের কাছাকাছি তো ছিলাম। বনের নিস্তব্ধতা ভেঙে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। মনে হচ্ছিল আকাশ বাতাস কাঁপিয়ে বলি, এঞ্জেল, কেন তুমি আমাকে বাঁচালে? এই বিরহ সয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুও যে অনেক সহজ ছিল। আমি একটা বিশাল পাথরের ওপর বসে পড়লাম। চারপাশের অন্ধকার জঙ্গল যেন আমার মনের একাকিত্বকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি জানতাম, এরপর হয়তো আর কোনোদিন তার দেখা পাব না, কিন্তু এই মন তো কোনো নিয়ম মানে না। জঙ্গলের সেই নিস্তব্ধতায় আমার কান্নার শব্দ গাছের পাতায় ধাক্কা খেয়ে ফিরে আসছিল। আমি যখন দুই হাঁটুতে মুখ গুজে ডুকরে কাঁদছিলাম, ঠিক তখন চারপাশটা হুট করে একটা উজ্জ্বল সাদা আলোয় ভরে গেল। বাতাসে ভেসে এল সেই চেনা বকুল ফুলের ঘ্রাণ। আমি চোখের পানি মুছে তাকিয়ে দেখি, সামনে এঞ্জেল দাঁড়িয়ে।
জঙ্গলের সেই নিস্তব্ধতার সামনে এঞ্জেল দাঁড়িয়ে। তার রাজকীয় পোশাক নেই, সাধারণ একটা পরীর সাজে সে আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে সেও অনেক কেঁদেছে। আমি অবাক হয়ে বললাম, এঞ্জেল, তুমি এখানে কিভাবে? রাজা যদি জানতে পারেন, তবে এবার আর তোমার অনুরোধেও কাজ হবে না। তুমি চলে যাও। এঞ্জেল দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কান্নভেজা গলায় সে বলল, আমি আর রাজপ্রাসাদে ফিরে যাব না ইমরান। বাবার দেওয়া ওই সোনার খাঁচায় আমি আর থাকতে পারছি না। যে জীবনে তুমি নেই সেই জীবন আমার কাছে অভিশাপ। আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বলো কি এঞ্জেল, তুমি রাজকন্যা, তোমার কত সুখ শান্তি। আমার এই যাযাবর জীবনে তুমি কিভাবে থাকবে? রাজারা কি আমাদের শান্তিতে থাকতে দেবে? এঞ্জেল আমার মুখ চেপে ধরল। সে দৃঢ়স্বরে বলল, ভালোবাসার জন্য রাজ্য ছাড়তে হয়, আমি তা করেছি। আমার জাদুর শক্তি দিয়ে আমি রাজপ্রাসাদের রক্ষীদের চোখ ফাঁকি দিয়েছি। এখন আমরা অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না, যেখানে কোনো জিন বা পরীর ভেদাভেদ নেই। আমি তার চোখের দিকে তাকিয়ে এক নতুন সাহস খুঁজে পেলাম। বুঝলাম, আমাদের এই ভালোবাসা কোনো সাধারণ গল্প নয়। আমি এঞ্জেলের হাতটা শক্ত করে ধরলাম। আমাদের সামনে তখন বিশাল অন্ধকার জঙ্গল, কিন্তু মনের ভেতর ভোরের সূর্যের মতো আশা। আমরা ডানা মেললাম আকাশের দিকে। নিচে ফেলে এলাম রাজপ্রাসাদ, ফেলে এলাম সামাজিক নিয়ম আর বাবার রক্তচক্ষু। বহুদূরে যেখানে পাহাড় আর মেঘ মিশে একাকার হয়ে গেছে, আমাদের যাত্রা শুরু হলো সেই অজানার উদ্দেশ্যে। হয়তো পেছনে এখনও বিপদ তাড়া করে আসছিল, কিন্তু এঞ্জেলের হাত যখন আমার হাতে, তখন মনে হল এই বিশ্বব্রহ্মাণ্ড জয় করার শক্তি এখন আমার হাতে। আমরা চললাম এক নতুন পৃথিবীর খোঁজে, যেখানে শুধু ভালোবাসা আর আমাদের সেই সুন্দর স্মৃতিগুলোই হবে আমাদের সম্বল। আমরা যখন অজানার উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মুক্তি পেয়ে গেছি। কিন্তু রাজার গুপ্তচরেরা আমাদের ছায়ার মতো অনুসরণ করছিল। মাঝপথে সেনাপতি আর তার বিশাল বাহিনী আমাদের ঘিরে ফেলল। এঞ্জেল অনেক চেষ্টা করেছিল তার জাদুকরী শক্তি দিয়ে লড়াই করতে, কিন্তু বাহিনীর সংখ্যার কাছে আমরা হেরে গেলাম। তারা আমাকে নিষ্ঠুরভাবে বন্দী করল এবং জোর করে আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে এল। কিন্তু বাড়ির সীমানায় পা রাখতেই আমার পৃথিবীটা তছঞ্ছ হয়ে গেল। চারপাশটা নিস্তব্ধ, মা উঠোনে বসে আর্তনাদ করছেন। ঘরে ঢুকে দেখি, বাবা আর নেই। আমার এই অবাধ্যতা আর কারাদণ্ডের শোক সইতে না পেরে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। আমার ফেরার অপেক্ষায় থাকতে থাকতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবার নিথর দেহের পাশে বসে আমি পাথর হয়ে গেলাম। মনে হচ্ছিল, আমার এই ভালোবাসাই আমার সবচাইতে বড় শত্রু। আমার কারণেই আজ আমি এতিম হলাম। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু চোখের জল আসছিল না। ওদিকে রাজা যখন আমাকে চিরতরে শেষ করে দেওয়ার আদেশ দিচ্ছিলেন, ঠিক তখন এঞ্জেল আর স্থির থাকতে পারল না। সে তার বাবার রাজকীয় আভিজাত্য ভুলে গিয়ে সবার সামনে রাজার পা জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে সে চিৎকার করে বলতে লাগল, বাবা, দোহাই আপনার, ইমরানকে ছেড়ে দিন। ওর বাবা মারা গেছে আমার কারণে, আমাদের কারণে। ও আজ নিঃস্ব। আপনি যদি ওকে মেরে ফেলেন, তবে আপনার মেয়েকেও আর জীবিত পাবেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনার কথা মতো চলব, রাজপ্রাসাদেই থাকব, শুধু ওর প্রাণটা ভিক্ষা দিন। মেয়ের এই করুণ দশা দেখে পাথরের মতো শক্ত রাজার মন কিছুটা নরম হল। তিনি ঘৃণার সাথে আমার দিকে তাকিয়ে বললেন, যা, আজ তোকে ছেড়ে দিলাম কেবল আমার মেয়ের জীবনের বিনিময়ে। কিন্তু মনে রাখিস, আজকের পর যদি কোনোদিন এঞ্জেলের ছায়াও মারাস, তবে তোকে টুকরো টুকরো করে নীল দরিয়ায় ভাসিয়ে দেব। আমি মুক্তি পেলাম ঠিকই, কিন্তু সেই মুক্তির কোনো আনন্দ ছিল না। এঞ্জেলকে শেষবারের মতো আর চোখে দেখলাম, তার চোখে ছিল এক পৃথিবী সমান বিচ্ছেদ আর ভালোবাসা। সে প্রাসাদের ভেতরে ঢুকে গেল, আর আমি বাবার লাশ কাঁধে নিয়ে একলা পথে বেরিয়ে পড়লাম। ভালোবাসা আমাকে সবকিছু দিয়েছিল, আবার এক নিমিষেই সবকিছু কেড়েও নিল। বাবার দাফন শেষ করে যখন বাড়ি ফিরলাম, তখন ঘরটা খাঁ খাঁ করছিল। যে মানুষটা কয়েকদিন আগেও আমার ভালোর জন্য শাসন করত, আজ সেই মানুষটার গলার স্বর আর কোনোদিন শুনতে পাব না, এই সত্যিটা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। আমি ঘরের মেঝেতে বসে চিৎকার করে কাঁদছিলাম। আমার বুকের ভেতরটা যেন জ্বলে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল, কেন আমার সাথেই এমন হল? কেন ভালোবাসার অপরাধে আমাকে এত বড় মাসুল দিতে হল? যদি এঞ্জেলের সাথে আমার দেখা না হতো, তবে কি আজ বাবা বেঁচে থাকতেন?
এই অপরাধবোধ আমাকে পাগল করে দিচ্ছিল। মা তখন নিজের চোখের পানি মুছে আমার পাশে এসে বসলেন। তার নিজের জগৎটাও আজ অন্ধকার, কিন্তু সন্তানের ভেঙে পড়া দেখে তিনি নিজেকে শক্ত করলেন। মা আমার মাথায় হাত রেখে টেনে নিলেন তার কোলের কাছে। পরম মমতায় আমাকে শান্ত করতে করতে বলতে লাগলেন, কাঁদিস না বাবা, শান্ত হ। যা হবার হয়ে গেছে। নিয়তিকে বদলানোর ক্ষমতা আমাদের মতো জিনদেরও নেই। তোর বাবা তোকে অনেক ভালোবাসতেন, তুই এভাবে ভেঙে পড়লে তাঁর আত্মা কষ্ট পাবে। এখন তোকে শক্ত হতে হবে ইমরান। তোর জন্যই তো আমি এখনো বেঁচে আছি। মায়ের হাতের স্পর্শে আমার কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। আমি মায়ের আঁচল জড়িয়ে ধরে বললাম, মা, আমি তো কাউকে মারতে চাইনি, শুধু ভালোবাসতে চেয়েছিলাম। কেন আমাদের জীবনে এতটুকু সুখ সইল না? আমি এঞ্জেলকেও হারালাম, বাবাকেও হারালাম। মা আমাকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেললেন। ঘরের নিস্তব্ধতা আর মায়ের নিঃশব্দ কান্নার মাঝে আমি অনুভব করলাম, আমি একাই হেরে যাইনি। এই লড়াইয়ে আমার পরিবারটাও ছারখার হয়ে গেছে। বাবার শূন্য চেয়ারে আর কোনোদিন কেউ বসবে না, আর রাজপ্রাসাদের সেই এঞ্জেল হয়তো কোনোদিন আর আমার হাত ধরবে না। সেই রাতটা ছিল আমার জীবনের দীর্ঘতম রাত। ভোরের আলো ফুটল ঠিকই, কিন্তু আমার পৃথিবীর সেই উজ্জ্বলতা চিরদিনের মতো ফিকে হয়ে গেছে। জীবনের এক কঠিন মোড়ে আমি আর আমার বিধবা মা দাঁড়িয়ে রইলাম। অবুঝ ভালোবাসার জন্য যে এত বড় দাম দিতে হবে, তা হয়তো আমার কল্পনারও বাইরে ছিল। বাবার মৃত্যুর শোক আর একাকিত্বে যখন আমার দিনগুলো কাটছিল, তখন 1 সপ্তাহ পার হয়ে গেল। হঠাৎ একদিন সন্ধ্যায় আমার জরাজীর্ণ বাড়ির দরজায় একটা ছায়া এসে দাঁড়াল। তাকিয়ে দেখি এঞ্জেল। তার চোখ দুটো ফোলা, মুখটা বিবর্ণ। তার সেই রাজকীয় ডানাগুলো যেন আজ প্রাণহীন হয়ে ঝুলে আছে। আমি কিছু বলার আগেই সে ভাঙা গলায় বলল, ইমরান, আমি শেষবারের মতো তোমার কাছে এসেছি। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। পাশের রাজ্যের রাজকুমারের সাথে কাল আমার বিয়ে। আমি অনেক চেষ্টা করেছি বাবাকে বোঝাতে, কিন্তু তিনি এবার অনড়। তার কথা শুনে মনে হল আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর অবিশ্বাসের স্বরে বললাম, কি বলছো তুমি এঞ্জেল? তবে কি আমাদের সেই সব প্রতিশ্রুতি মিথ্যে ছিল? তুমি কি আমায় আর ভালোবাসো না? তুমি কিভাবে অন্য কারো হতে পারো? অ্যাঞ্জেল ফুঁপিয়ে কেঁদে উঠল। সে আমার হাত দুটো ধরার চেষ্টা করেও পিছিয়ে গেল, হয়তো বাবার দেওয়া সেই চরম হুমকির কথা মনে পড়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি বলেই তো তোমায় বাঁচিয়ে রাখতে চাই ইমরান। আমি যদি বিয়েতে রাজি না হই, তবে বাবা তোমাকে আর তোমার মাকে জ্যান্ত পুড়িয়ে মারবেন। আমার ভালোবাসার চেয়ে তোমার জীবন আমার কাছে অনেক বড়। আমার আর কিছু করার নেই। আমি অসহায়। আসি তাহলে, ভালো থেকো তুমি। কথাগুলো বলেই সে আর এক মুহূর্ত দাঁড়াল না। পেছন ফিরে ঝড়ের বেগে ছুটে চলে গেল। আমি দরজার গোড়ায় পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। বাতাসের ঝাপটায় এঞ্জেলের কান্নার শব্দটা আরও কিছুক্ষণ আমার কানে বাজতে লাগল। সেদিন বুঝলাম, মাঝে মাঝে ভালোবাসা মানে জয় করা নয়, বরং প্রিয় মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে বিসর্জন দেওয়া। আমার চোখের সামনে তখন অন্ধকার নেমে আসছে। পাশের রাজ্যের রাজকুমারের সাথে তার বিয়ে হয়ে যাবে, আর আমি চিরকালের মতো হারিয়ে ফেলব আমার সেই এঞ্জেলকে। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, এঞ্জেল, যেও না, কিন্তু আমার সেই স্বর আমার গলার কাছেই আটকে রইল। আমি শুধু দূর থেকে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম, আর বুকের ভেতরটা এক অজানা হাহাকারে ভরে উঠল। গল্পের এই মোড়ে এসে মনে হচ্ছে, তবে কি আমাদের সব স্বপ্নের এখানেই সমাপ্তি? নাকি নিয়তি আরও বড় কোনো পরীক্ষা নেবে আমাদের? অ্যাঞ্জেল চলে যাওয়ার পর আমার মনে হল পৃথিবীটা স্থির হয়ে গেছে। ওর শেষ কথাগুলো আমার কানে বিষের মতো বাজছিল। আমি অন্ধকারের মাঝে বসে অঝরে কাঁদতে লাগলাম। বুক ফেটে এমন এক যন্ত্রণা আসছিল যে মনে হচ্ছিল এই মুহূর্তেই আমার প্রাণটা বেরিয়ে যাবে। নিজেকে খুব একা আর নিঃস্ব মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল, এঞ্জেলকে ছাড়া এই দীর্ঘ জীবন কাটানোর চেয়ে মৃত্যুও অনেক ভালো। আমি বিড়বিড় করে বলছিলাম, হে বিধাতা, কেন আমাকে আর বাঁচিয়ে রেখেছ? আমায় তুলে নাও। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পাশের ঘর থেকে মায়ের কাশির শব্দ শুনতে পেলাম। হঠাৎ করেই আমার মাথায় যেন একটা বজ্রপাত হল। আমি নিজেকে সামলে নিয়ে ভাবলাম, আমি যদি আজ কিছু করে বসি, তবে আমার মায়ের কি হবে? বাবা তো চলেই গেছেন, এখন আমিই মায়ের একমাত্র সম্বল। আমি মরে গেলে মা কার মুখ চেয়ে বাঁচবে? কার হাত ধরে এই অন্ধকার দিনগুলো পার করবে? না,
আমি এভাবে হেরে যেতে পারি না। অ্যাঞ্জেলের ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো আমার নেই, কিন্তু মা যে আমাকে ভালোবেসে আগলে রেখেছেন সারা জীবন, সেই ভালোবাসার প্রতিদান কি আমি এভাবে দেব? আমি চোখ মুছে উঠে দাঁড়ালাম। গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নাটাকে গিলে ফেললাম। নিজের মনেই বললাম, না ইমরান, তোকে বাঁচতে হবে। অ্যাঞ্জেলের জন্য না হোক, তোর মায়ের হাসির জন্য তোকে বেঁচে থাকতে হবে। যে মা তোর জন্য প্রতিদিন চোখের জল ফেলছে, তাকে আর কোনোদিন কাঁদতে দেওয়া যাবে না। আমি ধীর পায়ে মায়ের ঘরের দিকে গেলাম। মা তখন জায়নামাজে বসে আমার জন্যই হয়তো দোয়া করছিলেন। আমি গিয়ে মায়ের পায়ের কাছে বসলাম। মা চমকে আমার দিকে তাকালেন। আমি মায়ের হাত দুটো জড়িয়ে ধরে বললাম, মা, তুমি চিন্তা করো না। আমি কোথাও যাব না। আমি তোমার কাছেই থাকব। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তাঁর সেই পরম মমতাময়ী স্পর্শে আমি বুঝতে পারলাম, পৃথিবীর সব প্রেম হারিয়ে গেলেও মায়ের এই ভালোবাসা কখনো হারাবে না। এক বুক কষ্ট চেপে আমি নতুন করে বাঁচার শপথ নিলাম। এঞ্জেল হয়তো অন্য কারো প্রাসাদে সুখে থাকবে, আর আমি আমার ভাঙা কুঁড়ে ঘরে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলাম। জীবনের এই লড়াইয়ে জেতাটাই এখন আমার বড় লক্ষ্য। মায়ের কথা শুনে আমার শরীর হিম হয়ে এল। মা খুব শান্ত গলায় বললেন, ইমরান, তোর বাবার একজন খুব কাছের বন্ধু আছে। তোর বাবা মারা যাওয়ার আগে আমায় বলে গিয়েছিলেন, যদি কোনোদিন আমরা বড় কোনো বিপদে পড়ি বা আমি না থাকি, তবে তুই যেন ওনার কাছে চলে যাস। উনি অনেক দূরে এক পাহাড়ি উপত্যকায় থাকেন। মায়ের মুখে এমন বিদায়ের কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চিৎকার করে বললাম, মা, তুমি এসব কি বলছ? বাবা চলে গেছেন, এখন তুমিও কি আমায় ছেড়ে যাওয়ার কথা ভাবছ? আমার মনে হচ্ছে কেউ যেন বুক ফেটে আমার কলিজাটা বের করে নিচ্ছে। অ্যাঞ্জেলকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, এখন তুমি আমার সব। দোহাই তোমার এমন কথা আর মুখে এনো না। আমার কথা শুনে মায়ের চোখেও পানি চলে এল। তিনি পরম মমতায় আমাকে কাছে টেনে নিলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা ফিসফিস করে বললেন, সারাটা জীবন শুধু কষ্টই পেলি তুই বাবা। তোর এই নিষ্পাপ ভালোবাসা তোকে তিলে তিলে শেষ করে দিল। আমি আর তোকে কোনোদিন কষ্ট দিতে চাই না। আমার তো বয়স হয়েছে, কখন আছি আর কখন নেই তার কোনো ঠিক নেই। আমি শুধু চাই তুই একটা নিরাপদ আশ্রয় খুঁজে পাস। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনে আমি যেন পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয় খুঁজে পেলাম। মায়ের গায়ের সেই চেনা ঘ্রাণে আমার সব যন্ত্রণা যেন এক মুহূর্তের জন্য স্তিমিত হয়ে এল। আমি মায়ের বুকের মাঝে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে লাগলাম। বাইরে তখন ঝিঁঝি পোকার ডাক আর অন্ধকার রাতের নিস্তব্ধতা। আমি অনুভব করলাম, এঞ্জেলের রাজপ্রাসাদ বা ওই জাদুর শক্তি কোনো কিছুই মায়ের এই আঁচলের সমান হতে পারে না। আমি মনে মনে ঠিক করলাম, যাই হয়ে যাক, আমি আর মাকে ছেড়ে কোথাও যাব না। আমাদের এই ছোট কুঁড়েঘরটাই হবে আমার পৃথিবী। কিন্তু মনের এক কোণে সেই বাবার বন্ধুর কথা আর এঞ্জেলের বিয়ের সানাইয়ের শব্দ যেন এক অশুভ সংকেতের মতো বাজতে লাগল। এরপর কি হবে? এই আশঙ্কাই সত্যি হতে চলেছে। আমি জানি না নিয়তি আমার জন্য আর কি কি তুলে রেখেছে। বাবার বন্ধুর সেই কথাটি যেন এক অশুভ সংকেত হয়েই এসেছিল। ২-৪ মাস যেতে না যেতেই আমার জীবনের সবচাইতে বড় ভিত্তিটা ধসে পড়ল। মা দীর্ঘদিনের অসুস্থতা আর মানসিক যন্ত্রণায় ভুগে আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা রেখে চিরদিনের মতো বিদায় নিলেন। মায়ের নিথর দেহটা যখন আমার সামনে পড়েছিল, আমার মনে হচ্ছিল চারপাশের বাতাস বিষাক্ত হয়ে গেছে। আমি পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলাম। বুক ফেটে কান্না আসছিল, এই দুনিয়ায় আমার বলতে আর কেউ রইল না। অ্যাঞ্জেল নেই, বাবা নেই, আর এখন মা ও নেই। নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমি কোনো এক দুঃস্বপ্নের ঘোরে আছি। জঙ্গলের এক নিভৃত কোণে মায়ের দাফন শেষ করলাম। সাদা কাফনে মোড়ানো মায়ের মুখটা যখন শেষবারের মতো দেখলাম, তখন মনে হলো আমার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে নিচ্ছে। দাফন শেষে সবাই চলে গেল, কিন্তু আমি সেই কবরের পাশে মাটির ওপর আছড়ে পড়লাম। অন্ধকার জঙ্গলে আমি এখন একা। মাথার ওপর বিশাল আকাশ আর পায়ের নিচে মায়ের কবরের মাটি। আমি পাগলের মতো 2 হাতে মাটি খামচে ধরলাম আর চিৎকার করে বলতে লাগলাম, মা, তুমি বলেছিলে আমার জন্য বেঁচে থাকবে, তবে কেন আমাকে এভাবে একা ফেলে চলে গেলে? এখন আমি কার কাছে যাব? কে আমাকে বুকে টেনে নেবে? এই পাথরের মতো কঠিন পৃথিবীতে আমি কার মুখ চেয়ে বাঁচব?
বনের পশু পাখিরাও বোধহয় আমার কান্নায় সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিল। হঠাৎ করে আমার মনে পড়ল বাবার সেই বন্ধুর কথা। মা বলেছিলেন তিনি মানুষের পৃথিবীর লোক। আমি তো এক জিন, কিন্তু আমার নিয়তি আমাকে বারবার মানুষের কাছাকাছি টেনে নিচ্ছে। আমার আর কিছুই হারাবার নেই। ঘর নেই, পরিবার নেই, ভালোবাসা নেই। আমি উদ্ভ্রান্তের মতো সেই গভীর জঙ্গল ছেড়ে হাঁটা শুরু করলাম। দুচোখে তখন কেবল অন্ধকার আর শূন্যতা। আমি চললাম সেই অজানার উদ্দেশ্যে, যেখানে বাবার বন্ধু থাকেন। পাগলপ্রায় অবস্থায় আমার মনে কেবল একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ভালোবাসা আর আপনজনদের হারিয়ে বেঁচে থাকা কি আসলেও সম্ভব? এরপর শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়, যেখানে আমি এক নিঃস্ব জিন হিসেবে পা রাখলাম মানুষের পৃথিবীতে। মায়ের কবরের পাশে কতক্ষণ বসেছিলাম জানি না। যখন উঠে দাঁড়ালাম, তখন আমি আর আগের ইমরান নেই। শরীরের ভেতরটা যেন পাথর হয়ে গেছে। চোখের জল শুকিয়ে গাল দুটো খসখসে হয়ে আছে। চারপাশের এই ঘন জঙ্গল, যা একসময় আমার চেনা ছিল, এখন তা কেবল এক মৃত্যুপুরী বলে মনে হচ্ছে। আমি মায়ের শেষ কথাগুলো মনে করার চেষ্টা করলাম। বাবার সেই বন্ধু, যিনি মানুষের পৃথিবীতে থাকেন। একজন জিনের জন্য মানুষের পৃথিবীতে যাওয়া মানে নিজের সব জাদুকরী শক্তি আর পরিচয়কে বিসর্জন দিয়ে একদম সাধারণ হয়ে যাওয়া। কিন্তু আমার কাছে হারানোর মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। জঙ্গল ছেড়ে আমি লোকালয়ের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একসময় রাজপ্রাসাদের সীমানা চোখে পড়ল। আজ সেখানে উৎসবের আলো। সানাইয়ের সুর বাতাসের সাথে মিশে আমার কানে এসে বিঁধছে। আজ বোধহয় এঞ্জেলের বিয়ের শেষ রাত। আমি পাহাড়ের চূড়া থেকে দূরবীন ছাড়াই দেখতে পাচ্ছিলাম প্রাসাদের সেই আলোকসজ্জা। আমার খুব ইচ্ছে করছিল শেষবারের মতো গিয়ে তাকে দেখি। কিন্তু আমি জানি, আমি সেখানে গেলেই প্রহরীরা আমায় ছিঁড়ে ফেলবে আর এঞ্জেলের বিয়েটাও নষ্ট হবে। আমি বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস চেপে উল্টো দিকে মোড় নিলাম। বিদায় এঞ্জেল। তোমার পৃথিবী রাজপ্রাসাদে, আর আমার পৃথিবী এখন কেবল এক অনিশ্চিত পথ। আমি হাঁটতে হাঁটতে সীমান্ত এলাকায় চলে এলাম। এখানে জিনদের জগৎ শেষ আর মানুষের জগতের শুরু। এই দুই জগতের মাঝখানে এক অদৃশ্য দেয়াল আছে। আমি যখন সেই দেয়াল পার হচ্ছিলাম, অনুভব করলাম আমার ডানাগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। জিনের সেই তীক্ষ্ণ শ্রবণশক্তি আর অলৌকিক ক্ষমতাগুলো যেন বাষ্প হয়ে উড়ে গেল। আমি হয়ে গেলাম এক সাধারণ মানুষ, রক্তমাংসের এক যুবক, যার বুক ভরা কেবল হাহাকার। মানুষের পৃথিবীতে পা রাখতেই এক অদ্ভুত কোলাহল শুনতে পেলাম। পিচ ঢালা রাস্তা, যান্ত্রিক গাড়ির শব্দ আর হাজারো মানুষের ভিড়। আমি কারো সাহায্য নিয়ে বাবার দেওয়া সেই ঠিকানাটা খুঁজে বের করার চেষ্টা করলাম। পকেটে থাকা পুরনো একটা কাগজে অস্পষ্টভাবে লেখা ছিল সেই নাম, রহমান সাহেব। খুঁজতে খুঁজতে একসময় একটা ছোট বাগানবাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির দরজায় কলিং বেল টিপতেই একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন। তাঁর চোখে মোটা চশমা, পরনে সাদা পাঞ্জাবি। আমাকে দেখেই তিনি থমকে গেলেন। তাঁর দৃষ্টিতে এক অদ্ভুত পরিচিতি ফুটে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, তুমি কি ইমরানের ছেলে? তোমার চোখ দুটো একদম তোমার বাবার মতো। আমি কোনো কথা বলতে পারলাম না। শুধু ওনার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি বুঝতে পারলাম, মা আমাকে একদম ভুল ঠিকানায় পাঠাননি। কিন্তু এই নতুন পৃথিবীতে, যেখানে আমি এখন একজন সাধারণ মানুষ, সেখানে আমার আর এঞ্জেলের সেই হারানো প্রেমের গল্প কি কোনোদিন পূর্ণতা পাবে? নাকি আমি কেবল স্মৃতিগুলোকেই সঙ্গী করে কাটিয়ে দেব এই বাকি জীবন? মানুষের পৃথিবীতে আমার প্রথম রাতটা কাটল এক অচেনা বিছানায়। জানালার বাইরে তাকিয়ে আমি কেবল আকাশের সেই উজ্জ্বল তারাটা খুঁজছিলাম, যাকে আমি একসময় ভালোবেসে এঞ্জেল বলে ডাকতাম। রহমান সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকালেন। তাঁর চোখে একটা মায়া আর অপরাধবোধ কাজ করছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে ইমরান, তোমার বাবার সাথে আমার পরিচয় অনেক আগের। আমি তোমাকে ছোটবেলায় শেষ দেখেছিলাম, তাই এখন হুট করে চিনতে একটু সময় লেগেছে। আর সত্যি বলতে কি, তোমার বাবার ওই আসল নামটা নেওয়ার সাহস আমার অনেকদিন ছিল না। আমি উৎসুক হয়ে তাকালাম। রহমান সাহেব আমার মাথায় হাত রেখে বললেন, তোমার বাবার নাম ছিল মোর্শেদ। জিন রাজ্যের এক সাহসী আর পরোপকারী যোদ্ধা ছিলেন তিনি। আমরা যখন একসাথে কাজ করতাম, তখন তার সাহসের কথা সবাই জানত। শুধু ওই রাজপরিবারের সাথে বিরোধের কারণেই তাকে নিজের পরিচয় লুকিয়ে সাধারণ জীবন কাটাতে হয়েছিল।
বাবার নামটা শোনার পর আমার বুকের ভেতরটা হুহু করে উঠল। মোর্শেদ নামটা মনে মনে কয়েকবার আওড়ালাম। যে মানুষটা সারা জীবন আমার জন্য লড়াই করে গেছেন, আজ তার এই প্রিয় বন্ধুটির কাছে এসে তার আসল পরিচয়টা জানতে পেরে আমার কান্না আবার বাঁধ মানল না। রহমান সাহেব আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইমরান, মোর্শেদ চলে গেলেও তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন এক বিশেষ কারণে। মানুষের এই পৃথিবীতে তোমার পরিচয় এখন কেবল আমার ভাগ্নে হিসেবে। এখানে কেউ জানবে না তুমি জিন রাজ্য থেকে এসেছ। কিন্তু মনে রেখো, তোমার রক্তে মোর্শেদের সাহস বইছে। তোমাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি বুঝতে পারলাম, এঞ্জেলকে হারানোর শোক আর বাবার মৃত্যুর পর এই নতুন নাম আর পরিচয়ই হবে আমার বেঁচে থাকার নতুন হাতিয়ার। আমি মোর্শেদপুত্র ইমরান হিসাবে মানুষের এই অচেনা শহরে নিজেকে নতুন করে গড়ে তোলার প্রস্তুতি নিতে শুরু করলাম। কিন্তু ওই দূরে আকাশের এক কোণে যখন পূর্ণিমার চাঁদ উঁকি দেয়, তখন আজও আমার মনে পড়ে সেই পরিরাজ্যের কথা আর সেই এঞ্জেলকে, যে হয়তো এখন অন্য কারো প্রাসাদে রানী হয়ে বসে আছে। আমার এই নতুন জীবনে আমি কি কোনোদিন তাকে ভুলে যেতে পারব? নাকি এই নাম বদলানোর মতো করেই আমি আমার সব পুরনো স্মৃতি মুছে ফেলতে পারব? গল্পের এই নতুন মোড়ে এসে আমি জীবনের এক কঠিন ধাপে পা রাখলাম, যেখানে জাদুর কোনো স্থান নেই, আছে শুধু বেঁচে থাকার কঠোর লড়াই। রহমান সাহেবের সেই ছোট্ট বাড়িটাতেই আমার আশ্রয় হল। মানুষের পৃথিবীটা বড়ই অদ্ভুত। এখানে সবাই সময়ের পেছনে ছুটছে, কিন্তু কারো মনে শান্তি নেই। রহমান সাহেব আমাকে একটি কম্পিউটারের দোকানে কাজ জুটিয়ে দিলেন। জাদুকরী শক্তি হারিয়ে এখন আমাকে রক্তমাংসের মানুষের মতো ঘাম ঝরিয়ে দুমুঠো ভাতের সংস্থান করতে হচ্ছে। একদিন দোকানে বসে কাজ করছি, হঠাৎ বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করে উঠল। জিনদের একটা সহজাত ক্ষমতা থাকে, প্রিয় মানুষ বিপদে পড়লে হৃদস্পন্দন বেড়ে যায়। আমার মনে হলো এঞ্জেল ভালো নেই। যদিও ও এখন অন্য কারো ঘরনি, তবুও ওর কষ্ট আমি আজও অনুভব করতে পারি। কাজ শেষ করে রাতে যখন বাসায় ফিরলাম, রহমান সাহেব আমাকে খাওয়ার জন্য ডাকলেন। তিনি আমার মুখ দেখে বুঝতে পারলেন আমি অশান্তিতে আছি। তিনি বললেন, ইমরান, মোর্শেদের ছেলে হয়ে এভাবে ভেঙে পড়লে চলবে না। অতীতকে ভুলে যাও। মানুষের জীবনটা হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম। আমি শুধু ম্লান হাসলাম। আমার মনে মনে তখন অন্য এক পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবলাম, যদি একবারের জন্য হলেও পরিরাজ্যের সীমানায় গিয়ে খবর নিতে পারতাম। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ দেখলাম এক ঝাঁক পরিযায়ী পাখি উত্তর দিকে উড়ে যাচ্ছে, যেদিকে আমার হারানো রাজ্য। আমি নিচু স্বরে বললাম, এঞ্জেল, তুমি কি আমায় মনে রেখেছ? নাকি রাজপ্রাসাদের সুখে আমাকে ঘৃণা করতে শুরু করেছ? পরদিন সকালে রহমান সাহেব আমাকে ডেকে একটি পুরনো ট্রাঙ্ক দিলেন। সেটি খুলে দেখি বাবার কিছু ব্যবহার করা জিনিস আর একটা অদ্ভুত ম্যাপ। রহমান সাহেব বললেন, তোর বাবা বলে গিয়েছিল, যদি তুই কোনোদিন খুব বড় কোনো সংকটে পড়িস তবে এই ম্যাপটা যেন তোকে দিই। এটা তোদের জগতের কোনো গোপন পথের সন্ধান দেয়। আমার চোখে আবার আশার আলো ঝিলিক দিয়ে উঠল। তবে কি এঞ্জেলকে আবার দেখার কোনো সুযোগ আছে? নাকি এটা কেবল এক নতুন বিপদের হাতছানি? আমি সিদ্ধান্ত নিলাম, যে পথেই হোক আমাকে একবার সত্যটা জানতে হবে। ম্যাপটা হাতে নিয়ে আমি আবার এক অজানার পথে পা বাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করলাম। হয়তো এই যাত্রা আমার শেষ যাত্রা হবে, কিন্তু এঞ্জেলকে ছাড়া এই বেঁচে থাকা তো আসলে এক প্রকারের মৃত্যুই। পরের পর্বে আমরা দেখব, ইমরান কি সেই গোপন পথ দিয়ে পরিরাজ্যে পৌঁছাতে পারবে। রহমান সাহেবের দেওয়া সেই ম্যাপটা হাতে নিয়ে আমার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। এই ম্যাপটা কেবল কাগজের টুকরো নয়, এটা আমার হারানো রাজ্যে ফেরার একমাত্র চাবিকাঠি। আমি জানতাম, মানুষের পৃথিবীতে আমি নিরাপদ, কিন্তু আমার আত্মা পড়ে আছে সেই মেঘের ওপরের প্রাসাদে। সেই রাতেই আমি রহমান সাহেবের কাছ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, ইমরান, তোর বাবার রক্ত তোর ধমনীতে। সাবধানে যাস। মনে রাখিস, একবার যদি ওই জগতে ধরা পড়িস, এবার আর কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি শুধু মাথা নাড়লাম। আমার সম্বল বলতে কেবল বাবার দেওয়া সেই ম্যাপ আর বুক ভরা সাহস। গভীর রাতে যখন শহরটা ঘুমিয়ে পড়েছে, আমি সেই ম্যাপের নিশানা ধরে এক নির্জন পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালাম। ম্যাপে লেখা ছিল, পূর্ণিমার আলো যখন পাহাড়ের ফাটলে পড়বে, তখন এক মুহূর্তের জন্য এক জাদুকরী সুড়ঙ্গ খুলে যাবে। আমি অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ চাঁদের আলো এক অদ্ভুত কোণ দিয়ে পাহাড়ের গায়ে পড়ল,
এবং চোখের সামনে পাথরগুলো সরে গিয়ে এক মায়াবী পথ তৈরি হল। আমি কোনো দ্বিধা না করে সেই পথে পা বাড়ালাম। সুড়ঙ্গ পার হতেই আমি অনুভব করলাম আমার শরীরে আবার সেই পুরনো শক্তি ফিরে আসছে। আমার পিঠের ডানা দুটো আবার দৃশ্যমান হল। কিন্তু চারপাশটা দেখে আমি শিউরে উঠলাম। জিন ও পরী রাজ্যের সেই জৌলুস আর নেই। আকাশটা কালো মেঘে ঢাকা, আর বাতাস থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আমি ছদ্মবেশে রাজপ্রাসাদের সীমানায় পৌঁছালাম। লোকমুখে শুনলাম এঞ্জেলের সাথে পাশের রাজ্যের রাজকুমারের বিয়েটা মোটেও সুখের হয়নি। সেই রাজকুমার আসলে এক নিষ্ঠুর জাদুকর, যে এঞ্জেলের জাদুকরী শক্তি কেড়ে নিয়ে তাকে প্রাসাদের এক নির্জন কক্ষের অন্ধকার কারান্তরালে বন্দী করে রেখেছে। অ্যাঞ্জেলকে বিয়ে করা ছিল কেবল তার ক্ষমতা দখলের একটা চাল। কথাটা শুনে আমার রক্ত গরম হয়ে উঠল। যে এঞ্জেলের জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি, যে এঞ্জেল আমার জন্য নিজের জীবন বাজি রেখেছিল, সে আজ এমন যন্ত্রণায়। আমি বুঝতে পারলাম আজ আর পালানোর সময় নয়। আজ মোর্শেদ পুত্র ইমরানকে তার আসল পরিচয় দিতে হবে। আমি অন্ধকারের সুযোগ নিয়ে প্রাসাদের পেছনের দেওয়াল বেয়ে উঠতে শুরু করলাম। মনে মনে বললাম, এঞ্জেল, আমি আসছি। এবার আর রাজা কিংবা কোনো সেনাপতি আমাদের আলাদা করতে পারবে না। হয় আমরা দুজনে মুক্ত হব, না হয় একসাথেই এই অন্যায়ের শেষ দেখে ছাড়ব। প্রাসাদের ভেতর তখন প্রহরীদের ভারী বুটের শব্দ। আমি জানতাম একটু ভুল করলেই মৃত্যু অনিবার্য, কিন্তু ভালোবাসার টানে মৃত্যুকেও আজ বড় তুচ্ছ মনে হচ্ছিল। আমি সেই কক্ষের দরজায় পৌঁছালাম যেখানে এঞ্জেলকে বন্দি রাখা হয়েছে। ভেতর থেকে এক করুণ কান্নার সুর ভেসে আসছে। আমি দরজার শিকল ধরে মৃদু টান দিলাম। এখন শুরু হতে যাচ্ছে আমার জীবনের সবচাইতে বড় যুদ্ধ। পরের পর্বে কি ইমরান এঞ্জেলকে উদ্ধার করতে পারবে, নাকি সেই নিষ্ঠুর রাজকুমারের হাতে ধরা পড়বে? দরজার শিকলগুলো আমার জাদুকরী শক্তি দিয়ে মুহূর্তের মধ্যে গলিয়ে ফেললাম। দরজাটা খুলতেই দেখলাম ঘরের কোণে ধুলোবালির মধ্যে এঞ্জেল বসে আছে। তার সেই উজ্জ্বল ডানাগুলো ম্লান হয়ে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ। আমাকে দেখেই সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে অস্ফুট স্বরে বলল, ইমরান, তুমি এখানে কিভাবে? ওরা তোমায় মেরে ফেলবে। চলে যাও। আমি ওর কাছে গিয়ে হাত দুটো শক্ত করে ধরলাম। বললাম, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না এঞ্জেল। হয় আজ দুজনে মরব, না হয় এই নরক থেকে তোমাকে মুক্ত করে নিয়ে যাব। ঠিক তখনই প্রাসাদের সাইরেন বেজে উঠল। সেই নিষ্ঠুর রাজকুমার তার জাদুকরী তলোয়ার নিয়ে দরজায় এসে দাঁড়াল। তার পেছনে শত শত প্রহরী। সে অট্টহাসি দিয়ে বলল, সামান্য এক জিন হয়ে আমার প্রাসাদে ঢোকার সাহস করেছিস? আজ তোর রক্ত দিয়ে আমার তলোয়ার স্নান করবে। রাজকুমার তার জাদুকরী শক্তি দিয়ে আগুনের গোলা ছুঁড়তে লাগল। আমি এঞ্জেলকে এক হাতে আগলে রেখে অন্য হাতে আমার বাবার শেখানো সেই আত্মরক্ষার জাদুর দেয়াল তৈরি করলাম। যুদ্ধ শুরু হল। তরবারির ঝনঝনানি আর জাদুর আলোয় পুরো কক্ষ অন্ধকার থেকে উজ্জ্বল হয়ে উঠল। আমি বুঝতে পারলাম শুধু শক্তিতে আমি ওর সাথে পারব না, আমাকে বুদ্ধি খাটাতে হবে। রাজকুমারের শক্তির উৎস ছিল তার গলার একটি নীল লকেট। এঞ্জেল ফিসফিস করে বলল, ইমরান, ওর লকেটটা ভাঙতে পারলেই ওর সব শক্তি শেষ হয়ে যাবে। আমি এক মুহূর্ত দেরি না করে নিজের সবটুকু শক্তি দিয়ে রাজকুমারের দিকে ঝাঁপিয়ে পড়লাম। সে আমাকে আঘাত করতে চাইল, কিন্তু আমি কৌশলে তার তলোয়ার এড়িয়ে সরাসরি তার লকেটটা খপ করে ধরে ফেললাম। সজোরে লকেটটা মাটিতে আছাড় দিতেই একটা প্রচণ্ড বিস্ফোরণ হল। রাজকুমার যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার জাদুকরী শক্তি নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। প্রহরীরা তাদের নেতার এই অবস্থা দেখে ভয়ে পিছিয়ে গেল। আমি এঞ্জেলের হাত ধরলাম। এখনই সময় এঞ্জেল, চলো। আমরা প্রাসাদের জানালা দিয়ে একলাফে নীল আকাশের দিকে ডানা মেললাম। অনেকদিন পর এঞ্জেলের ডানায় আবার সেই সোনালি আভা ফিরে এল। আমরা মেঘের ওপর দিয়ে উড়তে লাগলাম। পেছনে ফেলে এলাম সেই নিষ্ঠুর রাজপ্রাসাদ আর কষ্টের স্মৃতি। আমরা আর কোনোদিন জিন রাজ্য বা মানুষের রাজ্যে ফিরলাম না। আমরা চলে গেলাম সেই পাহাড়ি উপত্যকায়, যেখানে মানুষের ধরাছোঁয়ার বাইরে এক মায়াবী অরণ্য আছে। সেখানে আমরা দুজনে মিলে এক ছোট কুঁড়েঘর বানালাম। সেখানে কোনো রাজা নেই,
কোনো বিভেদ নেই, আছে শুধু আমি আর আমার এঞ্জেল। বাবার আশীর্বাদ আর মায়ের দোয়ায় আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। আজ আর আমি কাঁদি না, কারণ আমার কাঁধে মাথা রেখে এঞ্জেল যখন শান্তিতে ঘুমায়, তখন মনে হয় সব হারানো কষ্টের শেষে এই সুখটুকুই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। সমাপ্ত। শেষ পর্ব, নতুন পৃথিবীর পথে। রাজকুমারের লকেটটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার সাথে সাথে পুরো প্রাসাদে এক বিশৃঙ্খলা শুরু হল। প্রহরীরা তাদের নেতার পতন দেখে দিকবিদিক জ্ঞান হারিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে এঞ্জেলকে পাজাকোলা করে প্রাসাদের খোলা জানালার কাছে নিয়ে গেলাম। এঞ্জেল অনেকদিন বন্দী থাকায় কিছুটা দুর্বল ছিল, কিন্তু মুক্ত বাতাসের ছোঁয়ায় তার চোখে আবার সেই পুরনো দীপ্তি ফিরে এল। আমরা ডানা মেলে মেঘের স্তরের অনেক ওপরে উঠে গেলাম। নিচে রয়ে গেল সেই নিষ্ঠুরতা আর যন্ত্রণার প্রাসাদ। মাঝ আকাশে উড়তে উড়তে এঞ্জেল আমার বুকে মাথা রাখল। সে ফিসফিস করে বলল, ইমরান, তুমি কি জানো, ওই অন্ধকার ঘরে যখন আমি একা থাকতাম, আমি জানতাম তুমি আসবেই। আমার ভালোবাসা কোনোদিন বৃথা যেতে পারে না। আমি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, তোমার বাবার পা ধরে আমার প্রাণ ভিক্ষা করার দিন থেকেই আমি ঠিক করেছিলাম, হয় তোমার সাথে বাঁচব, না হয় এই জীবন রাখব না। আজ আমরা সব ঋণ চুকিয়ে দিয়েছি। আমরা জিন রাজ্য বা মানুষের জনপদ কোথাও ফিরে গেলাম না। আমরা গিয়ে পৌঁছালাম সেই ম্যাপে দেওয়া দূর পাহাড়ের এক উপত্যকায়। সেখানে নীল জলের হ্রদ আর সারা বছর রঙিন ফুল ফুটে থাকে। মানুষ বা নিষ্ঠুর জিনদের কোনো ক্ষমতা নেই সেখানে পৌঁছানোর। সেখানেই আমি আর এঞ্জেল আমাদের স্বপ্নের সংসার সাজালাম। কোনো রাজকীয় জৌলুস ছিল না সেখানে, কিন্তু ছিল অগাধ শান্তি। আমি প্রতিদিন পাহাড় থেকে বুনো ফল আর ফুল নিয়ে আসতাম, আর এঞ্জেল তার মায়াবী সুরে গান গেয়ে আমাদের সেই ছোট্ট কুঁড়েঘরটা মুখরিত করে রাখত। মাঝে মাঝে রাতে আকাশের দিকে তাকালে আমার বাবা মায়ের কথা মনে পড়ত। আমি জানতাম ওপর থেকে তাঁরা আমাদের দেখছেন এবং খুশি হচ্ছেন। আমরা আমাদের সেই ফেলে আসা কষ্টের কাহিনীগুলো ভুলে গিয়ে প্রতিদিন নতুন করে ভালোবাসার গল্প লিখতে শুরু করলাম। জীবন আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের একে অপরের কাছে ফিরিয়ে দিল। যে ইমরান একসময় নিঃস্ব হয়ে গিয়েছিল, সেই ইমরান আজ তার এঞ্জেলকে নিয়ে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সমাপ্ত। নতুন বিপদ, প্রতিশোধের ছায়া। আমরা সেই পাহাড়ি উপত্যকায় শান্তিতেই ছিলাম, কিন্তু একদিন সকালে হ্রদের ধারে জল আনতে গিয়ে আমি দেখলাম স্বচ্ছ নীল জলটা হঠাৎ করে কালো হয়ে গেছে। বাতাসের মিষ্টি ঘ্রাণ বদলে গিয়ে এক উৎকট গন্ধ নাকে এল। আমি বুঝলাম কোনো অপশক্তি আমাদের পিছু নিয়েছে। হঠাৎ আকাশের এক কোণ থেকে এক বিশাল কালো মেঘ ধেয়ে এল। সেই মেঘের ভেতর থেকে ভেসে এল এক চেনা অট্টহাসি। অ্যাঞ্জেল ভয়ে আমার হাত চেপে ধরল। তাকিয়ে দেখি সেই নিষ্ঠুর রাজকুমার পুরোপুরি মরেনি। তার শরীরটা অর্ধেক মানুষ আর অর্ধেক ধোঁয়ার মতো হয়ে গেছে। সে এখন এক অশরীরী শয়তানে পরিণত হয়েছে। সে গর্জে উঠে বলল, ইমরান, তুই ভেবেছিলি আমার লকেট ভেঙে আমাকে শেষ করে দিবি? তুই শুধু আমার শরীরটা নষ্ট করেছিস, কিন্তু আমার প্রতিশোধ নেওয়ার তৃষ্ণা। আজ তোদের এই সুন্দর উপত্যকা আমি শ্মশান বানিয়ে দেব। হাত উঁচিয়ে কালো বিদ্যুতের মতো এক শক্তি ছুড়ল আমাদের কুঁড়েঘরের দিকে। চোখের পলকে আমাদের স্বপ্নের ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। এঞ্জেল কাঁদতে কাঁদতে বলল, ইমরান, ও এখন অনেক বেশি শক্তিশালী। আমরা কি করব? আমি জানি সরাসরি লড়াই করে ওকে হারানো সম্ভব নয়। আমার মনে পড়ল বাবা মোর্শেদের একটা কথা, অশুভ শক্তি যখন অমর হতে চায়, তখন তার প্রাণ কোনো এক জীবিত বস্তুর মধ্যে লুকিয়ে রাখে। আমি চারপাশটা ভালো করে লক্ষ্য করলাম। দেখলাম রাজকুমারের ওই কালো মেঘের ছায়াটা বারবার একটা মৃতপ্রায় গাছের ওপর গিয়ে পড়ছে। বুঝতে পারলাম ওই গাছটাই ওর প্রাণের উৎস। আমি এঞ্জেলকে বললাম, এঞ্জেল, তুমি তোমার জাদুর আলো দিয়ে ওকে ব্যস্ত রাখো, আমি ওই গাছটার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এঞ্জেল তার শেষ সম্বলটুকু দিয়ে আকাশে এক বিশাল আলোর বৃত্ত তৈরি করল। রাজকুমার সেই আলোয় অন্ধ হয়ে চিৎকার করতে লাগল। সেই সুযোগে আমি দৌড়ে গেলাম সেই রহস্যময় গাছটার কাছে। কিন্তু কাছে যেতেই দেখি গাছটা ঘিরে এক বিষাক্ত লতা আমাকে পেঁচিয়ে ধরছে। আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু চোখের সামনে এঞ্জেলের আর্তনাদ আমাকে হার মানতে দিচ্ছিল না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে পকেট থেকে সেই বাবার দেওয়া ম্যাপের ভেতর লুকিয়ে রাখা একটা ছোট হীরের খণ্ড বের করলাম, যেটা আসলে একটা পবিত্র পাথর।
আমি চিৎকার করে পাথরটা গাছের শিকড়ে গেঁথে দিলাম। সাথে সাথে পুরো উপত্যকা এক প্রচণ্ড আলোয় সাদা হয়ে গেল। রাজকুমারের সেই অশরীরী আত্মাটা বাতাসের সাথে মিলিয়ে যেতে যেতে করুণ আর্তনাদ করে উঠল। ধীরে ধীরে চারপাশ শান্ত হল। কালো মেঘ কেটে গিয়ে সোনালি রোদ উঁকি দিল। কিন্তু আমি মাটিতে লুটিয়ে পড়লাম। সেই বিষাক্ত লতার প্রভাবে আমার শরীর নীল হয়ে গেছে। এঞ্জেল দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ইমরান, কথা বলো ইমরান, তুমি আমাদের বাঁচিয়েছ, এখন তুমি এভাবে চলে যেতে পারো না। তার চোখের জল আমার ক্ষতবিক্ষত মুখে পড়ছিল। গল্পের এই মোড়ে দাঁড়িয়ে আমি কি পারব আবার সুস্থ হয়ে উঠতে? নাকি আমাদের এই ভালোবাসার জয়ের জন্য এবার আমাকেই প্রাণ দিতে হবে? গল্প কি এভাবেই চলতে থাকবে? তুমি কি চাও ইমরান বেঁচে ফিরুক? এঞ্জেলের চোখের জল যখন আমার ঠোঁটে এসে পড়ল, আমি অনুভব করলাম এক অদ্ভুত উষ্ণতা। সেই নোনা জল যেন বিষাক্ত লতার নীল বিষ ধুয়ে মুছে দিচ্ছে। অ্যাঞ্জেলের সেই কান্নায় এক অলৌকিক জাদুর শক্তি ছিল, যা কেবল নিঃস্বার্থ ভালোবাসাই দিতে পারে। ধীরে ধীরে আমার জ্ঞান ফিরল। অ্যাঞ্জেল আমাকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে হাসছিল। সে বলল, ইমরান, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। তুমি না থাকলে এই মুক্তি দিয়ে আমি কি করতাম? আমরা সেই উপত্যকা ছেড়ে আরও গভীরে চলে গেলাম, যেখানে প্রকৃতি নিজের হাতে শান্তি সাজিয়ে রেখেছে। কিন্তু বিপদ যেন আমাদের ছায়ার মতো অনুসরণ করছিল। একদিন সন্ধ্যায় হ্রদের ওপারে একদল অচেনা লোককে দেখা গেল। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের চলন বলন ছিল রহস্যময়। আমি আর এঞ্জেল লুকিয়ে থেকে তাদের কথা শোনার চেষ্টা করলাম। তারা বলছিল, এই সেই উপত্যকা যেখানে রাজকুমারের হীরেটা হারিয়ে গেছে। যে এই হীরে খুঁজে পাবে, সে হবে পুরো ৩ জগতের অধিপতি। আমি চমকে উঠলাম। তবে কি ওই হীরের খণ্ডটি যেটা দিয়ে আমি রাজকুমারকে হারিয়েছিলাম, সেটা কেবল এক পবিত্র পাথর নয়? সেটা কি আসলে কোনো অসীম ক্ষমতার উৎস? এঞ্জেল ফিসফিস করে বলল, ইমরান, ওরা সাধারণ মানুষ নয়। ওরা হল শিকারী, যারা জাদুকরী বস্তুর সন্ধানে ঘুরে বেড়ায়। ওরা যদি জানতে পারে পাথরটা আমাদের কাছে, তবে ওরা পুরো বন জ্বালিয়ে দেবে। আমি বুঝতে পারলাম, শান্তি আমাদের কপালে বেশিক্ষণ সইবে না। আমি এঞ্জেলের হাত ধরে বললাম, আমাদের এখান থেকেও বের হতে হবে এঞ্জেল। এই হীরে আমাদের কাছে থাকা মানেই বিপদ। আমাদের এটাকে এমন কোথাও লুকিয়ে রাখতে হবে, যেখানে কোনোদিন কেউ পৌঁছাতে পারবে না। কিন্তু যখন আমরা হীরেটা নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলাম, হঠাৎ আকাশ থেকে এক বিশাল চিল আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সেই চিলের পিঠে বসেছিল এক কুচকুচে কালো জাদুকর। সে হাত বাড়িয়ে বলল, দিয়ে দাও, ওটা ইমরান। ওটা তোমাদের মতো সাধারণদের জন্য নয়। ওটা দিয়ে আমি পৃথিবীকে আমার হাতের মুঠোয় আনব। আমি হীরেটা শক্ত করে ধরলাম। অ্যাঞ্জেল তার ডানা মেলে যুদ্ধের জন্য প্রস্তুত হল। কিন্তু এবার লড়াইটা কেবল জাদুর নয়, লড়াইটা ছিল নিজেদের অস্তিত্ব রক্ষার। আমি হীরেটা আকাশে ছুঁড়ে মারলাম। জাদুকর সেটার দিকে ঝাঁপ দিতেই এঞ্জেল তার জাদুর রশ্মি দিয়ে পাথরটাকে মাঝ আকাশেই হাজার হাজার টুকরো করে দিল। সেই হীরের ধূলিকণাগুলো সারা আকাশে তারার মতো ছড়িয়ে পড়ল। জাদুকর হাহাকার করে উঠল। তার সব ক্ষমতার স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। সে ক্রোধে আমাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু হীরের সেই ধূলিকণাগুলো তার শরীরে লাগতেই সে ছাই হয়ে বাতাসে মিশে গেল। উপত্যকায় আবার নিস্তব্ধতা নেমে এল। অ্যাঞ্জেল ক্লান্ত হয়ে আমার কাঁধে মাথা রাখল। সে হাসল এক অদ্ভুত তৃপ্তির হাসি। সে বলল, এখন আমরা সত্যিই মুক্ত ইমরান। যে শক্তির জন্য সবাই আমাদের পেছনে লেগেছিল, সেই শক্তি আর নেই। আমরা সেই পাহাড়ের ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে লাগলাম। আমাদের কোনো ডানা নেই, কোনো হীরে নেই, কোনো রাজত্ব নেই। আছে শুধু দুজনে একসাথে থাকার অদম্য ইচ্ছা। গল্পের মোড় কি এখানেই শেষ হবে? নাকি এই হীরের ধূলিকণাগুলো অন্য কোনো নতুন গল্পের জন্ম দেবে? হীরের সেই ধূলিকণাগুলো যখন বৃষ্টির মতো ঝরে পড়ছিল, আমরা ভেবেছিলাম সব আপদ চুকে গেছে। কিন্তু সেই রাত কাটার আগেই এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই ধূলিকণাগুলো যে যে গাছে আর ফুলে পড়েছিল, সেগুলো সব সোনা আর হীরের মতো উজ্জ্বল হয়ে উঠতে শুরু করল। পুরো জঙ্গলটা যেন এক জাদুকরী আলোয় ঝলমল করে উঠল। এঞ্জেল অবাক হয়ে বলল, ইমরান, পাথরটা তো শেষ হয়নি, বরং ওটার শক্তি পুরো প্রকৃতিতে মিশে গেছে। এখন তো মানুষ আর লোভী জাদুকররা আরও বেশি করে এই বনের দিকে আসবে। আমি বুঝতে পারলাম, শান্তি আমাদের কপালে সহজে সইবে না। আমরা যখন বনের ভেতর দিয়ে হাঁটছিলাম,
হঠাৎ দেখতে পেলাম সেই হীরের গুঁড়ো পড়া একটা ঝোপের আড়ালে ছোট একটা বাচ্চা জিন পড়ে আছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। আমরা ওকে উদ্ধার করে আমাদের ডেরায় নিয়ে এলাম। জ্ঞান ফেরার পর সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওরা আসছে। পাশের রাজ্যের সেই সেনাপতি, যার চোখে এখন শয়তানের আছর, সে এক বিশাল সেনাবাহিনী নিয়ে এই পাহাড়ের দিকে এগোচ্ছে। সে জেনে গেছে এই বনের প্রতিটি ঘাস এখন জাদুকরী শক্তিতে ভরা। আমার রক্ত আবার গরম হয়ে উঠল। এঞ্জেলকে বললাম, পালাতে পালাতে আমরা ক্লান্ত। এবার আর পালাব না। এই বন আমাদের আশ্রয় দিয়েছে, আজ আমরা এই বনকে রক্ষা করব। অ্যাঞ্জেল তার হাত বাড়িয়ে দিল। সে বলল, আমি আমার পরীর জাদু দিয়ে এই বনের চারপাশে কুয়াশার এক দেয়াল তৈরি করব, আর তুমি তোমার জিনের শক্তি দিয়ে ওদের দিগ্ভ্রান্ত করে দেবে। পরদিন ভোরেই সেনাপতির বিশাল বাহিনী পাহাড়ের পাদদেশে এসে পৌঁছাল। তাদের হাতে ধারালো অস্ত্র আর চোখে অসীম লোভ। সেনাপতি চিৎকার করে বলল, সব কিছু জ্বালিয়ে দাও। এই বনের প্রতিটি হীরের কণা আমার চাই। কিন্তু তারা বনে ঢোকার সাথে সাথেই এঞ্জেলের মায়াবী কুয়াশা তাদের ঘিরে ফেলল। তারা নিজেদের পথ হারিয়ে একে অপরের ওপর চড়াও হতে লাগল। আমি গাছের আড়াল থেকে জিনের হুঙ্কার দিয়ে তাদের মনে ভয় ধরিয়ে দিলাম। বনের পশুরাও আমাদের সাথে যোগ দিল। লড়াই যখন তুঙ্গে, তখন আমি সরাসরি সেনাপতির সামনে গিয়ে দাঁড়ালাম। সে আমাকে দেখে ব্যঙ্গ করে হাসল। কিন্তু সে জানত না, এই বনের প্রতিটি ধূলিকণা এখন আমার সাথী। আমি মাটি থেকে একমুঠো বালু ছুঁড়ে মারলাম, যা হীরের শক্তিতে বাতাসের সাথে মিশে এক বিশাল ঘূর্ণি তৈরি করল। সেই ঘূর্ণিতে সেনাপতি আর তার বাহিনী খড়কুটোর মতো উড়ে পাহাড়ের ওপার গিয়ে পড়ল। যুদ্ধ শেষ হল। কিন্তু এবার এক নতুন সমস্যা দেখা দিল। সেই আহত বাচ্চা জিনটি আসলে সাধারণ কেউ ছিল না। সে ছিল এঞ্জেলের রাজ্যের এক গুপ্তচর, যে গোপনে খবর এনেছে যে এঞ্জেলের বাবা অর্থাৎ সেই রাজা এখন খুব অসুস্থ এবং তিনি মরার আগে শেষবারের মতো তার মেয়েকে দেখতে চান। অ্যাঞ্জেল দ্বিধায় পড়ে গেল। একদিকে তার সেই বাবা যে আমাদের আলাদা করেছিল, আর অন্যদিকে তার শেষ ইচ্ছা। সে আমার দিকে তাকাল। আমি বললাম, বিপদ বা ঘৃণা দিয়ে আমরা জীবন শুরু করেছি এঞ্জেল, কিন্তু শেষটা যেন ক্ষমা দিয়ে হয়। চলো, তোমার বাবার কাছে যাই। আমরা আবার সেই পুরনো রাজ্যের দিকে রওনা হলাম। কিন্তু এবার আমরা বন্দী হিসেবে নয়, জয়ী হিসেবে ফিরছি। তবে রাজা কি আসলেও বদলে গেছেন? নাকি এটা আমাদের ধরার কোনো নতুন ফাঁদ? গল্প কি আরও সামনে বাড়বে? রাজপ্রাসাদে যখন আমরা পৌঁছালাম, পরিবেশটা ছিল বেশ শান্ত এবং শোকাতুর। বড় বড় সব রাজবৈদ্যরা ভিড় করেছিলেন। আমি এঞ্জেলের হাত ধরে যখন রাজার শয়নকক্ষে ঢুকলাম, দেখলাম রাজা খুব কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছেন। তাঁর সেই পুরনো তেজ আর নেই। আমাদের দেখেই তার চোখে জল চলে এল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ইমরান, অ্যাঞ্জেল, কাছে এসো। আমি তোমাদের সাথে যা করেছি কেন আমি লজ্জিত। আমি একজন বাবা হিসেবে নিজের জেদকে বড় করে দেখেছিলাম, কিন্তু তুমি প্রমাণ করেছ ভালোবাসাই পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। ইমরান, আমার শেষ সময়ে আমি তোমাকে এই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করছি। আমি জানি তুমি আমার মেয়ে আর এই রাজ্য দুজনকেই খুব যত্নে রাখবে। রাজার এমন অসহায় আত্মসমর্পণ দেখে আমার মনে কোনো ঘৃণা অবশিষ্ট রইল না। আমি এগিয়ে গিয়ে রাজার হাত দুটো ধরলাম এবং বললাম, আপনি ওসব কি বলছেন রাজামশাই? আপনি তো আমার বাবার মতো। বাবা কি কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? আপনি শুধু সুস্থ হয়ে উঠুন, আমরা সবাই একসাথেই থাকব। রাজা আমার কথা শুনে ম্লান হাসলেন। অ্যাঞ্জেলো তখন তার বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমরা দুজনে তাকে সালাম করলাম। রাজা আমাদের মাথায় হাত রেখে প্রাণভরে দোয়া করলেন। মনে হল, দীর্ঘ এক অভিশাপের পর এই রাজ্যে আবার নতুন ভোরের আলো ফুটেছে। রাজার শরীর কিছুটা সুস্থ বোধ করলে আমরা আমাদের পুরনো ঘরে ফিরে এলাম। অ্যাঞ্জেল আজ অসম্ভব খুশি। ওর মুখের সেই হাসিটা দেখার জন্যই তো আমি এত লড়াই করেছি। ঘরে ঢুকেই এঞ্জেল খুশিতে ডান্স করতে লাগল। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে আমাকে জাপটে ধরল। সে ফিসফিস করে বলল, দেখলে ইমরান, শেষ পর্যন্ত আমরা সফল হলাম। কত চড়াই উতরাই পার করলাম আমরা। আমি এঞ্জেলকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এঞ্জেল তখন দুষ্টুমি করে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, এখন তো আপনি রাজামশাই, রাজকীয় কোনো হুকুম দেবেন নাকি? তবে বেশি দুষ্টুমি করবেন না কিন্তু। আমি হেসে ওর চিবুক ছুঁয়ে বললাম,
শোনো রানী সাহেবা, আমি সারা বিশ্বের রাজা হতে পারি, কিন্তু তোমার কাছে আমি সেই সাধারণ ইমরানই থাকব। তোমার ওই পাগল ছেলেটা যে তোমার জন্য রাজপ্রাসাদের পাঁচিল টপকাত। বুঝেছ রানী? অ্যাঞ্জেল আবার খিলখিল করে হেসে উঠল। রাজপ্রাসাদের সেই ঘরটা আজ ভালোবাসা আর পূর্ণতার সুগন্ধে ভরে গেল। দীর্ঘ বিরহ, বাবার মৃত্যু, মায়ের বিচ্ছেদ আর মানুষের জগতের সেই কঠোর লড়াই, সব কিছুর শেষে আজ আমরা এক নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে। গল্পের এই সুন্দর সমাপ্তি কি এখানেই থাকবে? রাজার ঘোষণার পর পুরো রাজ্যে যেন ঈদের খুশি নেমে এল। চারদিকে আলোকসজ্জা, সানাইয়ের সুর আর প্রজাদের আনন্দধ্বনি। রাজকীয় ধুমধামে আমাদের বিয়ে সম্পন্ন হল। যে ভালোবাসার জন্য একদিন আমাদের ঘরছাড়া হতে হয়েছিল, আজ সেই ভালোবাসাই রাজমুকুটের সম্মান পেল। বাসর রাত। ফুলের সুগন্ধে ম ম করছে পুরো ঘর। বাইরে রূপালী চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়েছে বিছানায়। আমি যখন ঘরে ঢুকলাম, দেখলাম এঞ্জেল লাল বেনারসি পরে ঘোমটা টেনে বসে আছে। তার সেই জাদুকরি ডানা দুটো আজ লজ্জায় একটু গুটিয়ে রাখা। আমি ওর পাশে গিয়ে বসতেই এঞ্জেল একটু নড়েচড়ে বসল। আমি দুষ্টুমি করে ওর ঘোমটাটা একটু সরিয়ে দিয়ে বললাম, কি ব্যাপার রানী সাহেবা? রাজামশাইকে দেখে কি খুব ভয় লাগছে, নাকি আজ কথা বলাই বন্ধ? এঞ্জেল নিচু স্বরে হাসল, তারপর আমার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলল, ভয় কেন লাগবে? আমি তো ভাবছি কাল থেকে এই রাজ্যের সব নিয়ম আমি বদলে দেব, কারণ এখন তো আমি রাজার রানী। আমি হেসেই খুন বললাম, ওরে বাবা, সিংহাসনে বসার আগেই বিদ্রোহ! তা কি কি নিয়ম বদলাবেন শুনি? এঞ্জেল আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, প্রথম নিয়ম হল রাজামশাই প্রতিদিন সকালে নিজের হাতে আমাকে বনের ফুল তুলে এনে দেবেন। আর দ্বিতীয় নিয়ম, কাজের ফাঁকে ফাঁকে অন্তত 10 বার আমাকে বলতে হবে যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমি ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, এ তো খুব কঠিন শাস্তি, তবে রাজা হিসেবে আমি এই হুকুম মেনে নিলাম। কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? এঞ্জেল কৌতূহল নিয়ে তাকাল। আমি ওর খুব কাছে গিয়ে ফিসফিস করে বললাম, শর্ত হল, কোনোদিন যদি আমি ভুল করি বা রেগে যাই, আপনি কিন্তু আপনার ওই জাদুর মন্ত্র দিয়ে আমাকে পাথর বানিয়ে রাখতে পারবেন না। আমাকে শুধু জড়িয়ে ধরে বললেই হবে যে আপনি আমার সাথে আছেন। এঞ্জেলের চোখ দুটো ভিজেএল খুশিতে। সে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। দুষ্টুমি ছেড়ে সে খুব শান্ত গলায় বলল, ইমরান, পাথর তো আমি তোমাকে তখনই বানিয়ে ফেলেছি যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম। আমার মনের পাথর হয়ে তুমি সারা জীবন ওখানেই থেকে যাবে। সেই রাতে আমরা আমাদের সব হারানো দিনগুলোর কথা ভুলে গেলাম। বাইরে রাতের নিস্তব্ধতা, আর ভেতরে আমাদের হৃদস্পন্দনের শব্দ। কত লড়াই, কত মৃত্যু, আর কত কান্নার পর এই একটুখানি সুখ। ইমরান আর এঞ্জেলের গল্পটা শেষ পর্যন্ত এক রূপকথার মতো পূর্ণতা পেল। আকাশের সেই তারাটা হয়তো আজও জ্বলজ্বল করছে, যে তারাটার নিচে দাঁড়িয়ে একদিন আমি আর এঞ্জেল একে অপরকে কথা দিয়েছিলাম, মরণ আমাদের আলাদা করতে পারলেও ভালোবাসা কোনোদিন হারাবে না। শুভ সমাপ্তি। গল্পের শেষ অংশ, চিরন্তন প্রেম। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল, যে ভালোবাসার জন্য ইমরান তার বাবাকে হারিয়েছে, মানুষের পৃথিবীতে একা লড়েছে, আজ সেই ভালোবাসাই পূর্ণতা পেল। বিশাল রাজপ্রাসাদে ধুমধাম করে ইমরান ও এঞ্জেলের বিয়ে সম্পন্ন হল। রাজা ইমরানকে নিজের ছেলের মতো আপন করে নিলেন এবং তাকে রাজ্যের নতুন উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন। বাসর রাতের সেই মায়াবী পরিবেশে এঞ্জেল যখন ইমরানের পাশে বসল, তার চোখে ছিল আনন্দের অশ্রু। ইমরান তাকে জড়িয়ে ধরে বলল, তারা চিহ্ন রানী সাহেবা, আজ থেকে আমাদের আর কোনো ভয় নেই। আমরা প্রমাণ করেছি, ভাগ্য আমাদের আলাদা করার চেষ্টা করলেও আমাদের মন এক হয়েছিল। তারা চিহ্ন এঞ্জেল মুচকি হেসে ইমরানের বুকে মাথা রেখে জানাল, এই সুখটুকুর জন্যই সে 1000 বছর অপেক্ষা করতে পারত। তাদের এই যাত্রা বিরহ দিয়ে শুরু হলেও শেষ হল এক চিরস্থায়ী মিলনের মাধ্যমে। চ্যানেলের জন্য একটি বিশেষ বার্তা। বন্ধুরা, ইমরান আর এঞ্জেলের এই আবেগঘন রূপকথার গল্পটি আপনাদের কেমন লাগল? অনেক ত্যাগ আর সংগ্রামের পর আজ তারা সুখে আছে। এই পুরো গল্পটি আমাদের এই চ্যানেলেই আছে। আপনারা যারা আগের পর্বগুলো দেখেননি, তারা এখনই দেখে নিন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।